বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সাতক্ষীরা সরকারি কলেজ। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের যে অংশটুকু আলোচনা করতে চাই, ভেক্টর অধ্যায়ের ক্যালকুলাস অংশটুকু। অনেক ছাত্রছাত্রী আছে যারা এই ক্যালকুলাস অংশটুকু ভালো রপ্ত করতে পারে না বা বুঝতে পারে না। তাদের সুবিধার জন্য আজকের এই প্রথম অনলাইন ক্লাসের মাধ্যমে সবাইকে এই অংশে যাতে করে সবাই সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারে সেজন্য আমি তোমাদের সামনে কিছুটা অংশ আলোকপাত করব। তো শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টার নাম হলো ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাসের প্রথম যে অংশটা আছে সে অংশের নাম হলো অপারেটর। অপারেটর, এই অপারেটর যে অংশটা, সেই অংশটা কি, অপারেটরটা কি আমরা বুঝব। অপারেটর হলো এমন একটা গাণিতিক রাশি যে রাশিটার নিজস্ব কোনো মূল্য নেই বা নিজস্ব কোনো অর্থ নেই, তবে সে যদি অন্য কোনো রাশির উপরে প্রযুক্ত হয় তাহলে সেই রাশিটাকে আরেকটা রাশিতে রূপান্তর করে। আমরা কিভাবে বুঝবো? মনে করি আমরা যদি বলি সাইন, এই সাইনের নিজস্ব কোনো অর্থ নেই, তবে আবার যদি বলি কস, আবার যদি বলি লগ, আবার যদি বলি স্কোয়ার, আবার যদি বলি কিউব, এদের নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু যদি 30 ডিগ্রি 30 ডিগ্রি এর আগে যদি আমরা সাইন বসিয়ে দিই তাহলে তার একটা নতুন অর্থ হয় হাফ। তাহলে এখানে এই সাইনটা হলো অপারেটর। আলাদা সাইডে আমরা যদি বলি 3 লিখলাম, এর উপরে একটা স্কোয়ার দিলাম, এই স্কোয়ারের নিজস্ব কোনো অর্থ নেই, তবে যদি 3 পাওয়ারে বসে তাহলে তার একটা নতুন মান হয়ে যায় 9। তাহলে আমরা কি দেখলাম? এখানে অপারেটর হলো একটা ভৌত রাশি, যে রাশিটা অন্য একটা রাশির উপরে প্রযুক্ত হয়ে একটা নতুন রাশিতে রূপান্তর করে, এটা হলো অপারেটর। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা নিশ্চয় বুঝতে পারছো অপারেটরটা আমি তোমাদের সামনে আলোকপাত করেছি। এবার ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ভেক্টর অপারেটর বলে একটা কথা আছে। ভেক্টর অপারেটরটা আমরা লিখব কিভাবে আমরা একটু দেখি। ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরকে আমরা এইভাবে লিখি, এর নাম হচ্ছে ন্যাবলা ভেক্টর, অথবা আমরা ডেল ভেক্টর বলতে পারি। ত্রিমাত্রিক ব্যবস্থায় এই ডেল ভেক্টর ইকুয়াল টু বলা যাবে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। আমরা এটা দেখলাম ভেক্টর অপারেটর। যদি এটা দ্বিমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হলে সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর হতে পারে, এক্স অক্ষ জেড অক্ষ বরাবর হতে পারে, অথবা ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর হতে পারে। আমরা যদি 3 মাত্রিক দেখি তাহলে আমাদের সবকিছুই আমাদের আলোচনা করা হয়ে যাবে। তো আমরা আজকে তোমাদের যে আমরা ভেক্টর অপারেটরটা কি আমরা দেখলাম। তো এখানে ডেল ডেল এক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ প্লাস ইনটু আই প্লাস ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এবং জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, সব কটার যোগফল মিলেই কিন্তু এই ডেল ভেক্টর বা ভেক্টর অপারেটর। এই ভেক্টর অপারেটর নিয়ে আমরা আরো কিছুটা ব্যবহার করব, পর্যায়ক্রমে ব্যবহার করব। এবার আমরা স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র নিয়ে কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। স্কেলার ক্ষেত্র আছে কোন অঞ্চলে, সবকটা অঞ্চল যদি সে স্কেলার ভেক্টর হয় তাহলে, বা স্কেলার শুধু মান প্রকাশ করে, সেগুলোকে স্কেলার ক্ষেত্র বলে। আর যে সমস্ত ভেক্টর রাশিগুলো প্রতিটা জায়গায় প্রতিটা অঞ্চলে ভেক্টর রাশিতে পরিণত করা যায় তাদেরকে ভেক্টর ক্ষেত্র বলে। অর্থাৎ আমি যদি বলি ফাই অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ ফাইটা এক্স ওয়াই জেড এর উপরে নির্ভর করে। ফাই ইকুয়াল টু যদি বলি আমরা এমন একটা কথা বলতে পারি যে 5x² y মাইনাস
মাইনাস 3yz। দেখা গেল এই ফাইটা এখানে 5x² মাইনাস 3yz এর সমান, এখানে কোনো ভেক্টর নেই, তাহলে এই ফাইটা এটা রাশিটা হলো স্কেলার ক্ষেত্র। অপরদিকে আমি যদি ভেক্টর ক্ষেত্র এমন একটা কথা বলি, এ ভেক্টর ইকুয়াল টু এরকম একটা কথা বলি যে যে xi প্লাস yj প্লাস zk, তাহলে দেখা গেল এখানে সব জায়গায় কি আছে, ভেক্টর আছে। তাহলে এই ভেক্টরটা হলো এটা একটা ভেক্টর ক্ষেত্র। এবার আমরা এখানে গ্রেডিয়েন্ট, এই যে স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রে প্রকাশ করার জন্য আমরা ভেক্টর ক্যালকুলাসে 3টা রাশি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার এক নাম্বার হলো যে গ্রেডিয়েন্ট। আমরা জানি অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা তারা এই গ্রেডিয়েন্ট, কার্ভ এবং ডাইভারজেন্স কি ভালো বোঝে না। তো এক নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট, 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স, আর 3 নাম্বার হলো কার্ভ। তো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ আমি সংক্ষেপে এদেরকে আমি আমার নিজস্ব মতবাদ অনুসারে গ্রেডিয়েন্ট ইংরেজিতে যে বানান আছে তার প্রথম অক্ষর কি আছে, জি। জি প্রথম অক্ষর কি আছে, জি। আমি জিতে কি বলি, গুণ বলি। জিতে কি বলে, গুণ, শুধুমাত্র গুণ। আমরা যে গুণ জানি সেই গুণ হলো গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স, যার প্রথম অক্ষর কি আছে, ডি। ডিতে কি বলি, ডট গুণন। আমরা পর্যায়ক্রমে ডট গুণন কি, গুণ কি সেভাবে আমরা শিখবো। এরপরে কার্ভ, CURL, কার্ভ। কার্ভের প্রথম অক্ষর কি আছে, সি। সিতে কি বলবো আমরা, পুরাস গুণন। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, গুণ, ডট গুণন আর পুরাস গুণন যদি আমরা এগুলো জানতে পারি তাহলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ নিয়ে আলোচনা করা যাবে আর কি। আমরা পর্যায়ক্রমে সেগুলো শেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে আজকের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি যদি বলা হয়, গ্রেডিয়েন্ট কি, তাহলে সেটা হলো যে এরকম বলা যায়, যদি ফাই অফ xyz একটি ব্যবকলনযোগ্য ভৌত রাশি এবং ডেল একটি ভেক্টর অপারেটর হয়, তবে ফাইয়ের গ্রেডিয়েন্ট হবে ডেল ফাই। তাহলে কি হলো, যদি ফাই অফ xyz অর্থাৎ ফাইয়ের ভিতরে কি আছে, x, y আর z আছে, একটি ব্যবকলনযোগ্য ভৌত রাশি এবং ডেল একটি ভেক্টর অপারেটর হয়, তবে ফাইয়ের গ্রেডিয়েন্ট হবে ডেল ফাই। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে ডেল এবং ফাই এর ভিতরে কিছুই নেই, তার মানে কি আছে, গুণ আছে। অর্থাৎ ফাইয়ের গ্রেডিয়েন্ট কি হবে, ডেল ফাই। আমরা এইভাবে লিখতে পারি এটা যে গ্রাড ফাই, এটাও লিখতে পারি আমরা গ্রাড ফাই। আমরা ম্যাথমেটিক্সে দেখবো গ্রাড ফাই অনেক জায়গায় লেখা আছে, ডেল ফাই অনেক জায়গায় লেখা আছে। তো যাও আমরা এবার এখানে আলোচনা করব যে একটা প্রশ্ন আমরা লিখতে পারি, এরকম একটা প্রশ্ন লিখতে পারি, যদি ফাই অফ xyz ইকুয়াল টু 5x² মাইনাস 3yz এমন একটা রাশি হয়, তবে 1 - 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এই হলো প্রশ্ন। আমরা যদি খেয়াল করি যে ফাই অফ xyz ইকুয়াল টু 5x² মাইনাস 3yz হয়, তবে 1 - 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করব। আমরা এই রাশির মাধ্যমে যত প্রকার রাশি থাকবে, স্কেলার রাশি থাকবে, তাদেরকে কিভাবে গ্রেডিয়েন্ট বের করতে হয় অথবা কিভাবে গ্রাড ফাই বের করতে হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। এখানে ফাই বলে কোনো কথা না, এ থাকতে পারে, বি থাকতে পারে, এ ইকুয়াল টু সামথিং, বি ইকুয়াল টু সামথিং, যে কোনো কিছু থাকতে পারে। তো আমরা দেখার চেষ্টা করব। দেখো তাহলে কি হলো, যে এখন আমরা জানি যে ফাইয়ের
গ্রেডিয়েন্ট মানে কি জানি আমরা? আমরা জানি ডেল ফাই। আমরা জানি ফাই গ্রেডিয়েন্ট মানে কি জানি? ডেল ফাই। তো এখন দেখা যাক ডেল ফাই মানে কি। অতএব ডেল ফাই ইকুয়াল টু, ডেল মানে ইতিমধ্যে ত্রিমাত্রিক অবস্থার ত্রিমাত্রিক ব্যবস্থায় আমরা এটাকে কি লিখেছি? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জেড প্লাস ডেল ডেল জেড কে, এটা আমরা লিখেছি। আর ফাই ইকুয়াল টু ইতিমধ্যে দেওয়াই আছে যে 5x² y - 3y z দেওয়া আছে। তাহলে কি হলো? দেখো আমরা এসএসসি তে এরকম গুণ আমরা দেখেছি, এর সাথে এটা কি অবস্থা আছে? গুণ আছে। তাহলে এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে। তাই যদি হয় তাহলে আমরা এবার কি লিখব? বা ডেল ফাই ইকুয়াল টু ডেল ডেল এক্স আইটা আগে লিখলে চলে, পরে লিখলে চলে, সমস্যা নেই। তো যাও আমরা এভাবে লিখি 5x² y - 3y z i। এরপরে কি লিখব? ডেল ডেল y 5x² y - 3y z z। তারপরে কি লিখব? ডেল ডেল z 5x² y - 3y z কে। দেখা হয়ে গেল। তো এই রাশিটা করার ক্ষেত্রে আমাদের এবার সেই ক্যালকুলাসের যে অংশ ডিফারেনশিয়াল বা ব্যবকলন করা, সেটা আমাদের শিখতে হবে। সেটা যদি শিখি তাহলে আমাদের দেখা গেল যে ফায়ার গ্রেডিয়েন্ট বের করা আমাদের জন্য সহজ হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যেহেতু আমরা ভেক্টর অধ্যায় করাচ্ছি, আমি পাশাপাশি ক্যালকুলাসের যে কিভাবে ডিফারেনশিয়েশন করতে হয় বা ব্যবকলন করতে হয় সেটা আমি তোমাদের সবাইকে শেখাবো। আমরা এখানে একটু পরে আসি, সেটা একটু শিখে নিচ্ছি। দেখো আমি তোমাদের একটু আলাদা জিনিস শেখাতে চাই, কি যে d/dx, d/dt ইত্যাদি। তো তোমরা মনে রাখবা ddx আমরা অনেকে বলি ddx অথবা d/dx, যে যেভাবে বলে অসুবিধা নাই। তো ddx মনে রাখবা নিচে d এর সাথে যেটা থাকবে সেটার সাপেক্ষে ব্যবকলন করতে হবে। নিচে d এর সাথে যেটা থাকবে তার সাপেক্ষে ব্যবকলন করতে হবে। আর সেইটা বাদে আর যদি কোনো রাশি থাকে সেটা অবশ্যই কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিতে হবে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। কেমন? আমি যদি বলি এখানে যে এক্স ওয়াই জেড, তো দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে ব্যবকলনটা কার হবে? নিচে ডি এর সাথে যেটা আছে, এখানে ডি এর সাথে কি আছে? এক্স আছে। তাহলে এক্সটার ব্যবকলন করতে হবে। আর এই যে ওয়াই জেড থাকলো সেটা কি হয়েছে? ধ্রুবক হয়েছে। তাহলে ধ্রুবকটা কি করতে হবে? কমন নিতে হবে। ওয়াই জেড d/dx ইন্টু এক্স। তাহলে কি হলো? আমরা দেখতে পেলাম কার ব্যবকলন করতে হবে? এক্স এর সাপেক্ষে এক্স এর। আর ব্যবকলন করার সূত্র খুব সহজভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো। মনে রাখবা আমাদের কথা তিনটা। আমাদের ধ্রুবকটা কমন নিতে হবে। কি করতে হবে? ধ্রুবকটা কমন নিতে হবে। তারপরে যাকে কত 2 নম্বর, যাকে আমি ব্যবকলন করব তার পাওয়ারটা বেজে এসে গুণ হবে। কি বললাম? প্রথমত কি বললাম? কনস্ট্যান্টটা কমন নিতে হবে। 2 নম্বরে কি বললাম? যাকে ব্যবকলন করব তার পাওয়ারটা বেজে এসে গুণ হবে। আর 3 নম্বর কথা, ফাইনালি পাওয়ার যেটা থাকবে তা পাওয়ার থেকে আর বাদ যাবে। কথাটা কেমন? এখানে কনস্ট্যান্টটা কমন নিচ্ছি। এই যে এক্স এর আমরা ব্যবকলন করব, এক্স এর পাওয়ার কত আছে? এখানে কিছু নেই, নেই মানে 1 আছে। তার মানে 1টা কমন নিলাম। তা 1 আমি এখানে লিখতে পারি, নাও পারি লিখতে, এবং পাওয়ার থেকে 1 বাদ যাবে। পাওয়ার কত আছে? 1। 1 থেকে 1 যদি বাদ যায় কত থাকে? 0 থাকে। তাহলে আমি দিলাম 0। আমরা জানি যে x⁻0 মানে কি? 1। তাহলে টোটাল মিলে কি হলো? yz। আমরা যদি এখানে এরকম একটা কথা লিখি a/t², তাহলে কেমন হয়? এখানে কনস্ট্যান্ট কোনটা? a না t? নিশ্চয়ই a, কারণ এখানে d এর সাথে কি আছে? t আছে। তাহলে কি হলো? এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি করলাম? কমন নিলাম। এবার আমি ব্যবকলনটা কার করব? t² করব। দেখো t²
টি স্কয়ার, অর্থাৎ কারে করবো টি স্কয়ার, অর্থাৎ টি এর পাওয়ার কত আছে 2 আছে, তাহলে পাওয়ারটা বেশি গুণ হলো আর পাওয়ার থেকে কি হলো 1 বাদ যাবে, তাহলে কি হয়েছে 1 বাদ গেলে টি, অর্থাৎ এটাকে যদি আমি সুন্দরভাবে লিখি গোছাই লিখি তাহলে 2a_t হয়ে গেল আমাদের ডিফারেনশিয়াল। কিভাবে করা যায় আমরা আরো পর্যায়ক্রমে আমরা এইগুলো ডিফারেনশিয়াল করে দেওয়ার চেষ্টা আমি করবো তোমাদের। তো দেখো তাহলে আমরা আমাদের জায়গায় যাই। তো দেখো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখানে যে রাশিতে যাচ্ছিলাম সেখানে আমরা এখানে আগে করেছি ddx, এটা ছিল পূর্ণ ডিফারেনশিয়াল অর্থাৎ ফুল ডেরিভেটিভ, আর এটা আংশিক ডেরিভেটিভ। আংশিক কথার অর্থ আছে একই লাইনে একই বাক্যে কোথাও x এর সাপেক্ষে, কোথাও y এর সাপেক্ষে, কোথাও z এর সাপেক্ষে, তাই কি হয়েছে আংশিক ব্যবকলন। আর এটা কি এটা একটাই অর্থাৎ পূর্ণ ব্যবকলন, দুটোই একই জিনিস। তো দেখো কিভাবে করি আমরা। প্রথমে এইটুকু ডিফারেনশিয়াল করব। এখানে কি আছে নিচে ডেল এর সাথে কি আছে x, তার মানে x এর ব্যবকলন করব, আর কোনো কিছু ব্যবকলন করার দরকার নেই কিন্তু। তাহলে কি হলো যে এখানে আমরা x এর অর্থাৎ x টার ব্যবকলন করব আর সাপেক্ষে তালি কনস্ট্যান্ট। দেখো এখানে x এর যদি ব্যবকলন করতে হয় তাহলে x স্কয়ার কে ব্যবকলন করতে হবে, আর এই 5 আর y টা কি কনস্ট্যান্ট, তাহলে 5y লিখে দিলাম আর ব্যবকলন করব কারে x স্কয়ার কে। তাহলে ব্যবকলন যদি কিছু করতে হয় তাহলে আমরা কিভাবে করব ইতিমধ্যে আমরা শিখে গেছি, পাওয়ারটা বেশি গুণ হবে আর পাওয়ার থেকে বাদ যাবে। তাহলে কি হলো ইনটু পাওয়ার কত আছে 2 ইনটু পাওয়ার থেকে বাদ দিলাম x, তাহলে কি হলো 2x মাইনাস এখানে কি আছে 3 হয়ে যায়। বন্ধুরা আমরা মনে হয় একটা জিনিস এখন আমি শেখাতে পারিনি, সেটা দেখাবো। দেখা যাচ্ছে এখানে কি আছে ডিসি ডেলের সাথে কি আছে x এর ব্যবকলন করতে হবে, কিন্তু এখানে কি এই যে 3y এখানে কি কোথাও x আছে নেই, x নেই মানে কি অর্থাৎ এটা আছে 100% কনস্ট্যান্ট। মনে রাখবা 100% কনস্ট্যান্ট কোন রাশিকে যদি ব্যবকলন করতে হয় তাহলে অবশ্যই 0 হবে। 100% কনস্ট্যান্ট কিভাবে বুঝবো, আমি এখানে কার ব্যবকলন করব x এর ব্যবকলন করব। x এর যদি ব্যবকলন করতে হয় তাহলে কি হলো এখানে কোথাও x নেই, তার মানে কি এটা 100% কনস্ট্যান্ট, আর 100% কনস্ট্যান্টকে যদি ব্যবহার করি তাহলে কি হয় 0 হয়। আর এই যে i ইউনিট ভেক্টর আছে এটা রেখে দিলাম প্লাস ডেল ডেল y, এখানে ডেলের সাথে কি আছে y আছে, তাহলে কি হলো ডেলের সাথে y থাকে তাহলে এখানে আমরা একইভাবে ব্যবহার করব, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট কোনটা y সম্মিলিত পদ বাদে বাদ বাকি আর সব, তাহলে কি এখানে 5x স্কয়ার, আর y এর সাথে ব্যবহার করলে কি হয় একটু আগে আমরা দেখেছিলাম x এর সাথে ব্যবহার করলে কি হয়েছিল মনে আছে 1 হয়েছিল 1, তাহলে y এর সাথে ব্যবহার করলে কি হয় 1 হয় মাইনাস এখানে 3z হচ্ছে কনস্ট্যান্ট আর y এর সাথে ব্যবহার করলে কি হয় 1 হয় প্লাস এখানে ডিসিডেলের সাথে কি আছে z আছে, অর্থাৎ z সম্মিলিত পদটা হচ্ছে ভ্যারিয়েবল বাদ বাকি সব কি কনস্ট্যান্ট। তো এখানে দেখো 5x স্কয়ার y কোথাও কি z আছে নিশ্চয়ই নেই, তাহলে এটা 100% কনস্ট্যান্ট, আর 100% কনস্ট্যান্টকে যদি ব্যবকলন করা হয় তাহলে কি হয় 0 হয় মাইনাস এখানে 3y কনস্ট্যান্ট আর z এর সাথে ব্যবকলন করলে কি হয় একটু আগে বলেছি 1 হয়, তাহলে 1 দিলাম আর এই কেটা রেখে দিলাম, তাহলে টোটাল মিলে কি হলো 10xy i প্লাস ডেল, সরি এখানে একটু ভুল গেছে, এখানে ডেল ডেল রাখার দরকার নেই কারণ আমি ডেল ডেলের সাথে এটা করে করেছি, তাহলে ওটা রাখার দরকার নেই। এবার গেল 10xy i, এখানে কি হলো 5x স্কয়ার মাইনাস 3z, এটা কি হলো এখানে যে বাদ পড়েছে ইনটু z মাইনাস 3y k, তাহলে কি হলো 10xy i প্লাস 5x স্কয়ার মাইনাস 3z ইনটু z মাইনাস 3y k। মনে আছে আমরা কি করলাম এটা ডেল ফাই ডেল ফাই মানে কি ফাই এর গ্রেডিয়েন্ট, অর্থাৎ যদি কোনো রাশি গ্রেডিয়েন্ট বার করতে হয় তাহলে করার সিস্টেমটা এই। মনে রাখবা গ্রেডিয়েন্ট হলো কিন্তু একটা ভেক্টর রাশি, কি রাশি ভেক্টর রাশি,
তার মানে সব জায়গায় কিন্তু দেখো ভেক্টর রাশি বলেছি, এটা ভেক্টর, ভেক্টরের সমষ্টি, ভেক্টরের সমষ্টি। তাহলে গ্রেডিয়েন্ট কি একটা ভেক্টর রাশি। এই যে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা অনেকেই পড়ি না। গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যের মধ্যে একটা কথা যে গ্রেডিয়েন্ট কি একটা ভেক্টর রাশি। তাই হলো, তাহলে আমরা কি দেখলাম, ডেল ফাই বাটন দেখলাম, ফাইয়ের গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি। এখন আমার প্রশ্ন ছিল 1 - 1 এক বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করো, সেটা আমি দেখাবো। 1 - 1 এক বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট হবে ডেল ফাই ইকুয়াল টু, এখানে 1 - 1 এক বিন্দু মানে কি আমরা এসএসসি তে করেছি যে এটা আছে x অক্ষ বরাবর মান, y অক্ষের মান আর z অক্ষের মান, x এর মান, y এর মান, z এর মান। তাহলে এখানে আছে কি 10, x এর মান কত 1, y এর মান কত -1 ইনটু i প্লাস 5 1 এর স্কয়ার -3 ইনটু 1 j -3 ইনটু -1 k। তাহলে কি হলো -10i আর 5 থেকে 3 বাদ, তাহলে প্লাস 2j প্লাস 3k। কি আমরা এখানে একটা নিশ্চয় বুঝতে পারছি যে এখানে কত হলো যে -10i প্লাস 2j প্লাস 3k। এখন আমরা দেখব ডেল ফাই ইকুয়াল টু, আমরা এটা আবার একটু আমি তোমাদের জ্ঞাতার্থে যদি একটু বুঝাই, অনেকটা একটু ভাবছো স্যার বারবার একই জিনিস বলে যাচ্ছে, একটু স্যার বোঝাই, আমি এটা আবার একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এখানে কি করেছি, এখানে এর আগে যে রাশি ছিল তার কি এখানে ডেরিভেটিভ করেছি আমরা, ডেরিভেটিভ এখানে ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, তাহলে কি হলো x স্কয়ারকে ডেরিভেটিভ 2x হয় আর 5y কনস্ট্যান্ট রেখে দিছি, টোটাল হলো 10x হয়। আর এখানে -3y যেটা 100% কনস্ট্যান্ট ছিল, 100% কনস্ট্যান্ট থেকে যদি ডেরিভেশন করা হয় তাহলে কি হয় 0 হয়। আবার এখানে 5x স্কয়ার আর y এর ডেরিভেটিভ করেছি, তাহলে সেটা কি হয়েছে 5x স্কয়ার হয়েছে, আর y এর y সাথে ডেরিভেটিভ করলে কি হয় 1 হয় 1 -3yz, এখানে y এর y সাথে ডেরিভেটিভ করলে 1 হয়েছে আর 3z কনস্ট্যান্ট কমন হয়েছে, আর এখানে z থেকে গেছে, আর এখানে ডেল ডেল x কে আমরা এই ডেরিভেটিভ করব, এখানে যদি কোথাও কি নেই z নেই তার মানে কি হয়েছে 0 হয়েছে, আর এখানে z এর সাথে ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস, এখানে ডেরিভেটিভ করলে 1 হয় আর -3y ইনটু k। তাহলে আমরা বসালাম 10xy i প্লাস 5x স্কয়ার -3z ইনটু j -3y ইনটু k। এবার 1 - 1 এক বিন্দুতে কার গ্রেডিয়েন্ট হবে, x এর মান 1 বসাতে হবে, y এর মান -1 বসাতে হবে আর z এর মান 1 বসাতে হবে। বসালাম 10 1 ইনটু -1 ইনটু i প্লাস 5 ইনটু 1 স্কয়ার -3 ইনটু 1 ইনটু j -3 ইনটু -1 ইনটু k। তাহলে কি বললাম, এটা হিসাব করলে -10i প্লাস 2j প্লাস 3k। তাহলে আমরা এই সেই প্রশ্ন আমরা দেখলাম 1 - 1 এক বিন্দুতে ফায়ার গ্রেডিয়েন্ট হলো এটা। আমরা অনুরূপ ভাবে বাসায় যে কোনো ভেক্টর অর্থাৎ আমরা একটা ফায়ার গ্রেডিয়েন্ট ইকুয়াল টু যে কোনো একটা রাশি আমরা বের করে ফেলবো, বাসায় প্র্যাকটিস থাকবে এটা। ঠিক আছে বন্ধুরা, তো যাও আমরা আরেকটু প্রশ্নের দিকে যাই। যেহেতু আমরা সৃজনশীল পদ্ধতিতে আমরা ফিজিক্স আনসার করতে হবে, সেহেতু আমরা এখানে সৃজনশীলটা কি হতে পারে আমরা সেটা দেখবো। আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখে ফেলি, সবাই আমরা লিখে ফেলি a ভেক্টর ইকুয়াল টু 5x স্কয়ার y মাইনাস 3yz একটি স্কেলার ক্ষেত্র এবং ডেল একটি ত্রিমাত্রিক ভেক্টর অপারেটর। প্রশ্ন ক, গ্রেডিয়েন্ট কি? খ, গ্রেডিয়েন্টের
ভৌত তাৎপর্য গুলি লিখো। গ 1 - 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করো। আমরা কিন্তু ইতিমধ্যে এইগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি বা শিখে গেছি আর কি। ঘ আমরা ঘ নাম্বার প্রশ্নটা লিখতে পারি যে এম এর মান কত হলে m এর মান কত হলে 1 - 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট m এর মান কত হলে 1 - 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট ni minus mj minus mj ni minus mj minus 3k এর সাথে m এর মান কত হলে 1 - 1 এর ফায়ার গ্রেডিয়েন্ট ni minus mj minus 3k এর সাথে পরস্পরের লম্ব হবে। এখানে আর একটা কথা বলতে পারি, অথবা এই পরস্পরের লম্ব হবে, এটার পরিবর্তে বলতে পারি পরস্পরের সমান্তরাল হবে। তো আমরা কিভাবে কি করতে হবে, পরস্পরের সমান্তরাল হবে আর পরস্পরের লম্ব হবে। আমি তোমাদের বাসায় কাজ করবো, এটা ঘ নম্বরটা তোমরা আমাকে করে দেখাবো, করে আমাকে মেসেঞ্জার করে আমার ফেসবুক আইডিতে পাঠিয়ে দেবে, আমি দিয়ে দেবো। আর এখানে কি কথা, এখানে যে কিভাবে পরস্পরের লম্ব হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো এখন, এবং পরস্পরের সমান্তরাল সেভাবে এখন কিভাবে এটা বুঝাই দেবো। তো আমি না বোঝালেও তোমরা উদাহরণে কিছু জানবা যে এ ভেক্টর ইকুয়াল টু এটা, বি ভেক্টর ইকুয়াল টু এটা, এ এর মান কত হলে পরস্পরের সমান্তরাল হবে বা পি এর মান কত হলে সমান্তরাল হবে, এইভাবে অঙ্ক আছে, সেগুলো প্র্যাকটিস করলে তুমি পারবে, তোমরা পারবে। আমি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমত আমি ধরি a ভেক্টর ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস k ধরলাম, আর b ভেক্টর ইকুয়াল টু আমি ধরলাম xi প্লাস 3j মাইনাস 4k। প্রশ্ন চাইটা এখানে কি x এর মান x দিতে পারি, m দিতে পারি, p দিতে পারি, q দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। x এর মান কত হলে a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। তো আমরা জানি a ভেক্টর ও b ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে উহাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তাহলে যেহেতু a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos 90 ডিগ্রি, সূত্র কি cos থিটা। তাহলে কি হলো, a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু ab cos 90 ডিগ্রি। a ভেক্টরের মান কত, i মাইনাস 2j প্লাস k ডট, আর b ভেক্টরের মান কত, xi প্লাস 3j মাইনাস 4k ইকুয়াল টু ab cos 90 ডিগ্রি মান কত বলো, 0। তাহলে কি হলো, এবার এখানে ডট গুণফল মনে রাখবা, a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু সূত্র আছে ax bx প্লাস ay by প্লাস az dz। x টা কি, a ভেক্টর বরাবর i এর সহগ, ay টা কি, a ভেক্টর বরাবর j এর সহগ, আর az টা কি, a ভেক্টর বরাবর a এর সহগ। তাহলে a ভেক্টর আছে এইটা, a ভেক্টর বরাবর i এর সহগ কত আছে, কিছু নেই, মানে 1 আছে, 1। আর bx টা কি, a ভেক্টর বরাবর i এর, b ভেক্টর বরাবর i এর সহগ কত, এখানে x প্লাস এখানে কত আছে -2, এখানে কত 3, এখানে k এর সহগ কত 1, এখানে কত -4।
ইকুয়াল টু কত 0। তাহলে 1 এখানে তো x আর 1 গুণ করলে x মাইনাস 6 3 গুণ 6 মাইনাস এটা কত 4। তাহলে কি হলো ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু কত 10। প্রশ্ন ছিল কি x এর মান কত হলে a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমরা কি বের করলাম x এর মান 10 হলে পরস্পরের উপর লম্ব হবে। তাহলে ওই যে প্রশ্ন উদ্দীপকে দিয়েছে মনে আছে না 1 মাইনাস 1 ডিগ্রিতে ফাইয়ের গ্রেডিয়েন্ট কত বের করেছি আর একটা রাশি দিয়ে দিছি এটা পরস্পরের ওখানে এর এর মান কত হবে তার এরকম বের করে দেখাবো। আর সমান্তরাল আমার বিষয়টা আমি দেখাচ্ছি। একই ভাবে যে সমান্তরাল বলতে হলে ধরি a ভেক্টর ইকুয়াল টু I মাইনাস 2j প্লাস 4k আর b ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস 4j প্লাস 8k। আমি এখানে m দিলাম। প্রশ্ন কি m এর মান কত হলে a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে। প্রশ্ন কি m এর মান কত হলে a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে। তো বন্ধুরা দেখো আমরা জানি a ভেক্টর ও b ভেক্টর পরস্পরের সমান্তরাল হলে উহাদের মধ্যবর্তী কোণ সেটা ইকুয়াল টু কত ডিগ্রি হয় লম্ব যদি হয় 90 ডিগ্রি তাহলে সমান্তরাল হলে 0 ডিগ্রি হবে। তো যেহেতু a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু ইটা ab sin থিটা বা a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু ইটা ab sin থিটা তার মানে ab sin 0 ডিগ্রি। তাহলে কি হলো a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু কি হলো 0 ভেক্টর লিখবে অর্থাৎ a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়াল টু কি হয় 0 ভেক্টর। তাহলে আমরা এবার মান বসাবো a ভেক্টর ইকুয়াল টু মান বসাবো আর b ভেক্টর ইকুয়াল টু মান বসাবো। কিভাবে এখানে লিখি বা a ভেক্টর মানে I মাইনাস 2j প্লাস 4k ক্রস b ভেক্টর ইকুয়াল টু লিখি 2i মাইনাস mj প্লাস 8k ইকুয়াল টু কি 0 ভেক্টর। আমি একটু এদিকে পরিষ্কার করে নিই। এটা আমরা জানি এইভাবে লিখতে হয় মডুলাস মনে আছে I j k 1 মাইনাস 2 আর এখানে 4 2 মাইনাস m আর 8 এই ইকুয়াল টু কি 0 ভেক্টর। তাহলে এই যে মডুলাস লিখতে হয় অর্থাৎ আমরা এখানে খেয়াল করি i এর সব কত আছে 1 বসবে। প্রথমে i j লিখে নিলাম i কত ভেক্টর 1 আর এখানে কত আছে মাইনাস 2 আর এখানে কত আছে 4 এখানে কত 2 আর এখানে কত আছে মাইনাস 1 আর এখানে কত 8 ইকুয়াল টু 0 ভেক্টর i নিলাম। একটু ভালো করে খেয়াল করি এটা অনেকটা বুঝি না খুব ভারী পাই আসলে কোনো কঠিন কিছু না এটা খুব সহজ জিনিস। আমরা i প্রথম নিলাম আর i যে কলাম যে রোতে আছে সেই কলাম সেই রো বাদ যাবে। তাহলে কি হলো 8 গুণ 16 মাইনাস 16 এইটা গুণ করলাম প্রথমে বিয়োগ এইটা গুণ করতে হবে সূত্রের বিয়োগ এটা গুণ করলে কি হয় 4m মাইনাস 4m আর মাইনাস প্লাস 4m প্লাস যে নিলাম আমি এখানে প্লাস নিতে পারি মাইনাস নিতে পারি মাইনাস আচ্ছা মাইনাস নিলাম মাইনাস নিলে আগে যেভাবে গুণ করেছি সেইভাবে গুণ করতে আর প্লাস নিলে এবার সাইডটা চেঞ্জ করে দিতে হবে। বুঝতে পেরেছি বন্ধুরা আমি দেখাচ্ছি মাইনাস নিলাম সমস্যা নেই মাইনাস নিলাম তাহলে আগে আমি গুণ করেছি এইভাবে বিয়োগ এইভাবে তাহলে মাইনাস যা নিলাম আবার এবার যে কলাম এটা বাদ দিলাম এটা বাদ আর এটা বাদ আছে এটা তাহলে কি হবে 8 আর 1 বলি তাহলে 8 মাইনাস 8 এবার এখানে কে নিলাম কে নিলে আবার এইভাবে মাইনাস m আর এটা কত হলো মাইনাস সূত্রের মাইনাস আর এতে মাইনাস 4 মানে প্লাস 4
এই সাইডে আমি এখানে পরিষ্কার করি। এবার তো কত লিখতে হবে? 0 ভেক্টর। এখানে I ইন্টু 4m মাইনাস 16 এটা বাদ যায়, আর এখানে k ইন্টু মাইনাস m প্লাস 4 ইকাল টু 0 ভেক্টরটাকে আমরা এইভাবে লিখবো। কিভাবে লিখবো? I ইন্টু 0 প্লাস k ইন্টু 0, এটি ইকুয়েশন নাম্বার 1। কিভাবে লিখলাম? এইটা হচ্ছে মূল কথা। দেখা যাচ্ছে 0 ভেক্টরটা আমরা ইচ্ছা মতো তৈরি করতে পারি। I ইন্টু 0 ভেক্টর প্লাস k ইন্টু 0 ভেক্টর। ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেকে 0 এর মাথায় ভেক্টর তুলে দিই না, কিন্তু দিতে হবে, কারণ এই সাইডে ভেক্টর রাশিগুলোর যোগফল ভেক্টর রাশি দিতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে